আমি আশিকিন প্রিন্সকে দেখতে পাচ্ছি। আশিকিন প্রিন্স 1 ঘন্টা পেরিয়ে গেছে। 2 থেকে 3 ঘন্টার হিসাব বললে 9টা থেকে 10টার মধ্যে অগ্রভাগ বাংলাদেশ অতিক্রম করা শুরু করবে উপকূলবর্তী এলাকাগুলো। আপনাদের সহায়তা আমরা জানতে পেরেছিলাম। আপনি মনে হচ্ছে যে আপনি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। একটু জানাবেন যে রাত 8টা বেজে 3-4 মিনিট হয়ে গেছে ইতিমধ্যে, এখন কি পরিস্থিতি সেখানে? রাশেদ, এখনকার পরিস্থিতি যদি বলি আপনাকে, পরিস্থিতি বলা যায় যে স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। একটি ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র অতিক্রম করার সময় যেরকম ঝড় বৃষ্টি হয়, ঝোড়ো বাতাস বয়ে যায়, সেরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত এই পটুয়াখালী খেপুপাড়াতে তৈরি হয়নি। আপনি জানেন যে শুরু থেকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করবে পটুয়াখালীর খেপুপাড়া এবং এর আশপাশে দিয়ে, তবে এখন পর্যন্ত কিন্তু সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। আমি এখন রয়েছে একটি আশ্রয় কেন্দ্রে এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই খেপুপাড়ার এই এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষ যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। বিভিন্ন বয়সের নারী পুরুষ রয়েছেন, শুধুমাত্র নারী পুরুষরা এসেছেন তাই নয়, অনেকে তাদের যে গবাদি পশু রয়েছে সেগুলোও নিয়ে এসেছেন। তো এখানে মোমবাতি এবং ম্যাচ দেয়াশালে দেওয়ার একটি কার্যক্রম চলছে। আমি একটু কথা বলবো একজনের সাথে। তো আপনি তো জনপ্রতিনিধি, যতটুকু আমরা জানতে পেরেছি, তো আপনার এলাকাতে সবাই আশ্রয় কেন্দ্রে এসেছে কিনা, অথবা আপনার এলাকার পরিস্থিতি একটু যদি বলেন আমাদের। সরি, আমার এলাকার পরিস্থিতি আসলে এই মুহূর্তে খুবই ভয়াবহ। যেহেতু আবদার বাইরে, ভেরিবাদের বাইরে অনেক লোক বসবাস করে, দুপুর থেকেই তারা খুব কষ্টের মধ্যে আছে, তাদের ঘরবাড়ি সব ডুবে গেছে। তারা সন্ধ্যার আগে আশ্রয় কেন্দ্রে এসেছে এবং আমাদের প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে কিন্তু আলো স্বল্পতা থাকে, এটা আমরা জানি, এবং ওয়াশরুমেরও সমস্যা থাকে। যার জন্য আমি এই আজকে সব সেন্টারে গিয়ে মোম এবং ম্যাচ দিয়ে যাচ্ছি এবং এদের খোঁজ খবর নিচ্ছি এরা কিভাবে আছে এবং রাত্রে যেন ভালোভাবে কাটাতে পারে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অনেকেও তো এখনো এই আশ্রয় কেন্দ্রে আসেননি, তো তাদের আসার কোনো ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন কিনা, যেহেতু বলা হচ্ছে যে রাত নাগাদ এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে? আমরা দুপুর 12টা থেকে চেষ্টা করছি, সবাইকে বোঝানোর চেষ্টা করছি যাতে তারা আশ্রয় কেন্দ্রে আসে। এখনো যারা আসেনি আমরা চেষ্টা করব তাদেরকে যেভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। রাশেদ, আপনি শুনলেন যে এই আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছে, তবে এখন অধিক সংখ্যক মানুষ যারা উপকূলের আশেপাশে অথবা নদীর আশেপাশে বসবাস করছেন তারা একটি অধিকাংশই কিন্তু এই আশ্রয় কেন্দ্রে আসেননি। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে তারা এখানে অতি দ্রুত চলে আসেন, কারণ আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে আজকে রাত নাগাদ এই যে ঘূর্ণিঝড় রিমাল সেটি বাংলাদেশের উপকূল, বিশেষ করে এই পটুয়াখালীর খেপুপাড়া এবং এর আশপাশ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। তবে একটি ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রম করার সময় যেরকম ঝড় বৃষ্টি হওয়ার দেখেছি আমরা এর আগে, সেরকম কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। সকাল বেলা থেকেই এই ঘূর্ণিঝড় রেমালের যে অগ্রভাগের প্রভাব সেটি প্রভাব পড়েছে পটুয়াখালী এবং এর উপকূলে এলাকাতে। পটুয়াখালী যে নিম্নাঞ্চল রয়েছে এই জোয়ারে কিন্তু এর মধ্যে প্লাবিত হয়েছে, ফলে অনেক মানুষ পানিবন্দী অবস্থাতে রয়েছে। তবে এখন ভাটা চলছে, স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আবারও জোয়ার আসবে এবং ওই জোয়ারের সময় যদি ঘূর্ণিঝড় রেমাল এই মূল কেন্দ্র যদি উপকূল এলাকা অতিক্রম করে, তখন যে জোয়ারের পানি সেটি লোকালয়ে প্রবেশ করবে, তখন আবারও মানুষ পানিবন্দী হয়ে পড়বে। আপনাকে জানিয়ে রাখি যে এই পটুয়াখালীর প্রায় 22 কিলোমিটার বেড়িবাঁধ এখনো অরক্ষিত অবস্থাতে রয়েছে, ফলে ওইসব এলাকাতে যারা বসবাস করছেন তারা মূলত এই একটি উদ্বেগের মধ্যে রয়েছেন এবং তারা আশঙ্কা করছেন যে যদি জোয়ারের সময় এই ঘূর্ণিঝড় রেমাল যদি ভূখণ্ড অতিক্রম করে তখন মূলত তাদেরকে এই পানিবন্দী হয়ে পড়তে হবে। মূলত এই ছিল সর্বশেষ তথ্য। রাশেদ, অনেক ধন্যবাদ। কুয়াকাটা থেকে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স। আপনি আমাদের সাথে থাকুন এবং সেখানে ভাটা চলছে বলে আশিকিন প্রিন্স আমাদেরকে জানিয়েছেন। জোয়ারের পানি আসলে সেখানে জলোচ্ছ্বাস 8 থেকে 10 ফিট যেতে পারে কোথাও কোথাও, এমনটি তথ্য নিশ্চিত করছিলেন আবহাওয়াবিদরা। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই পটুয়াখালীতে, যেখানে MK রানা অবস্থান করছেন। রানা, একটু জানাবেন যে সেখানে আপনি একটু জানাবেন আপনার অবস্থান কোথায় প্রথমত, এবং দমকা হাওয়া তো নিঃসন্দেহে লক্ষ্যই করা যাচ্ছে, সেই সাথে সাথে ভারী বৃষ্টি হচ্ছে কিনা, যারা রয়েছেন সেখানে তারা সবাই কতটুকু নিরাপদে রয়েছেন? হ্যাঁ রাশেদ, আপনাকে জানিয়ে রাখি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দুপুরে জোয়ারের থাকায় কিন্তু আসলে যে জলোচ্ছ্বাস স্বাভাবিক জোয়ারের থেকে যে
5 থেকে 7 ফুট পানি বৃদ্ধি হয়েছিল দুপুরের জোয়ারেই, কিন্তু রাতের জোয়ারেও সেই পানির পরিমাণ কিন্তু আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। আসলে পটুয়াখালীর প্রায় 22 কিলোমিটার এলাকা যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ ভাঙা থাকায় কিন্তু আসলে আশঙ্কা করছে। আজ দুপুরের দিকে কিন্তু গলাচিপার কয়েকটি স্পটে কিন্তু বেড়িবাঁধ ভেঙে কিন্তু কিছু কিছু জায়গায় পানি ঢুকেছে, ফলে কিন্তু কয়েকটা গ্রাম কিন্তু গলাচিপা এলাকা কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে। এছাড়া কলাপাড়ার কিন্তু বেশ কয়েকটি মাছের ঘের কিন্তু আসলে তলিয়ে গেছে, ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এছাড়া কৃষকের মাঠে বাদাম, সূর্যমুখী সহ নানান ধরনের তৈল জাতীয় যে ফসল, সেই ফসলও কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আমি কথা বলছিলাম কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন আসলে ঘূর্ণিঝড়ের অবস্থানগত অবস্থায় কুয়াকাটায় যে সকল হোটেল মোটেল যেগুলো আছে সবগুলোকেই কিন্তু আসলে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার ঘোষণা দিয়েছেন আসলে উপজেলা প্রশাসন। তো সেখান থেকেই কিন্তু আসলে গ্রামবাসীদের কিন্তু আসলে এখন পর্যন্ত যে আবহাওয়া বিকাল থেকে বাতাস এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে, সেই ঝড়ো হাওয়া উপেক্ষা করে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও একটা আশ্রয়, কিন্তু আসলে আমি এখন পর্যন্ত দেখতে পাইনি যে আসলে কোনো আশ্রয় গৃহীতা কিন্তু এখনও পর্যন্ত এখানে এসে পৌঁছাননি। কারণ তারা এখনও অপেক্ষা করছেন রাত বাড়ার সাথে সাথে যদি রাতে এর থেকে বেশি ঝড় হয় বা জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকে, তখনই একমাত্র তারা কিন্তু এই আশ্রয়কেন্দ্রগুলোতে এসে উঠবেন। এছাড়া পটুয়াখালীর কিন্তু নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের থেকে 2 থেকে 3 ফুট পানি যদি বৃদ্ধি হয় তাহলেই কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়। পটুয়াখালীর চর কাজল, চর রুস্তম, রাঙ্গাবালী উপজেলায় বেশ কয়েকটি দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলি কিন্তু নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়। এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু মৎস্যজীবীরা আসলে তারা সাগর থেকে মাছ আহরণ করে সেখানে বসবাস করেন। তবে সবথেকে ভালো বিষয় হচ্ছে যে 65 দিনে সরকারের যে মাছ আহরণের যে অবরোধ, সেই অবরোধ থাকায় কিন্তু এবারে সাগরে কোনো ধরনের কোনো জেলেদের অবস্থান কিন্তু নেই বলে কিন্তু তা আসলে জেলেদের কোনো প্রাণহানির ঘটনা ঘটে। তবে আজ বিকেলে কিন্তু এক ব্যক্তি কিন্তু তার বোনের বেড়িবাঁধের বাইরে থাকায়, তার বোনের বাড়ি, সেখান থেকে তার জিনিসপত্র নিয়ে বেড়িবাঁধের ভিতরে আশ্রয়কেন্দ্রে আসার সময় কিন্তু আসলে তিনি পানির তোরে কিন্তু হারিয়ে গিয়ে সাগরের থেকে কিন্তু পরবর্তীতে 1 ঘন্টা পরে কিন্তু তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। এছাড়া কিন্তু আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু জেলায় 35টি মুজিব কিল্লা ও 703টি কিন্তু আশ্রয়কেন্দ্র কিন্তু প্রস্তুত রেখেছে কিন্তু এই দুর্যোগ মোকাবেলার জন্য। এম কে রানা আমাদের সাথে সর্বশেষ। আচ্ছা, এম কে রানা আমাদের সাথে থাকুন। এম কে রানা পটুয়াখালীতে অবস্থান করছেন। আমি বরগুনা ঘুরে আসতে চাই। আবু জাফর সালেকে দেখতে পাচ্ছি রেইনকোট পরিহিত। আবু জাফর সালে, পেছনে খুব কম সংখ্যক মানুষ চলাফেরা করছে। আমার জানা মতে এখানে যা দেখতে পাচ্ছি ক্যামেরার চোখ দিয়ে, তাতে করে দোকানপাটও খোলা রাখার চেষ্টা হচ্ছে। একটু জানাবেন জনজীবনের উপরে এখন পর্যন্ত রিমালের প্রভাব কতটুকু সেখানে? আসলে সন্ধ্যার পর যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু দোকানপাট চলে যাচ্ছেন, কারণ আপনি একদম একটু আরো বেশি বৃষ্টি ছিল এবং বাতাসের গতিবেগটাও বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু যে আসলে ঘূর্ণিঝড় রিমাল যে আসলে আঘাত হানতে পারে বা আঘাত করতে পারে বা তেমনটি আসলে আগে থেকে যে পূর্বাভাস যেটি থাকে, যে অন্যান্য ঘূর্ণিঝড়ের সময় যে পূর্বাভাসটি থাকে, যে বাতাসের যে গতিবেগ বা আবহাওয়ার যে অবস্থা থাকে, তেমনটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে। আমি যদি আপনি লোকজন নিরাপদে যাচ্ছে এবং এখনো অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে যাচ্ছে না, যার কারণে দেখছেন যে স্বেচ্ছাসেবী যারা আছেন রেস্কিউশনের পক্ষ থেকে তাদেরকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হচ্ছে। এবং সন্ধ্যার পরে অনেকেই আমরা দেখেছি, কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি যে সন্ধ্যার পরে অনেকে আশ্রয় কেন্দ্রে যারা যাচ্ছেন। তো আসলে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে যে দুপুরে যে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছিল বেশ কয়েকটি গ্রাম নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, সেই জোয়ার যদি এখনো নেই, তবে রাত 10টার পরে যদি সেই জোয়ার আসবে এবং যদি সেই সময়ে যদি ঘূর্ণিঝড় রিমাল যদি আঘাত করে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির আসলে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বেশ কিছু ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে যেখানে কয়েকটি পয়েন্ট খুবই ঝুঁকিপূর্ণ, এবং সেই সব পয়েন্ট দিয়ে যদি জোয়ারের পানি যদি প্রবেশ করে তাহলে কিন্তু লোকালয়ে প্রবেশ করে বাড়ি ঘরে পানি প্রবেশ করবে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা বেশি হবে। ইতিমধ্যে